যেহেতু হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি কথা আমরা বলছি, আলোচনা করছি, জরিপের বিষয়টিও বলছি, এর বাইরে রাজ্জাক কীভাবে বলছিলেন যে জরিপের বাইরেও হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখেছি বা সেরকম আশঙ্কার কথা আমি একটু গতকালকের ঘটনা একটু উল্লেখ করতে চাই। রাজধানীর মিরপুরের পীরেরবাগে স্থানীয় বিএনপি ও জামায়াত ইসলামী কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে পীরেরবাগ 60 ফুট এলাকায় ঘটনা ঘটে। বিকেলে কয়েকজন নারী পীরেরবাগ এলাকার একটি বাসায় গিয়ে ভোটের প্রচার শুরু করেন। তারা নিজেদের জামায়াতের কর্মী পরিচয় দিয়ে ভোটের প্রচার চালান। বিষয়টি জানার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে 4 নারীকে আটকে রাখা হয়। খবর পেয়ে আটকে পড়া নারীদের উদ্ধার করতে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। পুলিশ বলছে সংঘর্ষ নয়, এটি হাতাহাতির ঘটনা হয়েছে। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ হাড্ডির কথা কম আছে ওখানে, হাতের কথা আছে। হাতের কথা হাড্ডির ফাংশনও ওখানে হয়েছে। বিশ্লেষণ করবার মতো ঘটনাটি। ওখানে প্রার্থী হচ্ছেন জামাতে ইসলামের আমির, খুব গুরুত্বপূর্ণ আসন। জি। আবার জামাতে ইসলামের নারী কর্মীরা মাঠে অত্যন্ত সক্রিয়। আবার সাংঘর্ষিক অবস্থা দেখেন, তারা একজন নারী প্রার্থীও দেয়নি। অনেক উপাদান এখানে এই ঘটনাগুলোর মধ্যে। ঠিক তার একদিন আগে বা 1.5 দিন আগে জঙ্গল সলিমপুর, চিটাগাংয়ের খুব গুরুত্বপূর্ণ এলাকা। জঙ্গল বলা হলো, আসলে জঙ্গল না, লোকালয়, খুব স্পর্শকাতর এলাকা। ওখানে এর আগেও একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনী আক্রমণের শিকার হয়েছে। এখন আমরা বলছি যে ওখানে ঘেরাও করে তাদের উপর হামলা হয়েছে, আর সম্বোধন করছি দুর্বৃত্ত বা সন্ত্রাসী। সিসি ক্যামেরার ফুটেজও যতটুকু দেখা যাচ্ছে, খুব লুকানোর অবস্থা নেই যে দুর্বৃত্ত বলে, সন্ত্রাসী বলে, দুষ্কৃতিকারী বলে আড়াল করে ফেলা, এদের পরিচয় আছে। তো এখানে আমাদের কয়েকটা প্রশ্ন যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে তাদের কাছে এ সংক্রান্ত তথ্য অবশ্যই ছিল বা আছে যে ওই এলাকায় কী হয়েছে আগেও। তো তারা মাত্র একটা গাড়ি নিয়ে ওখানে একটা অভিযানে গেলেন বা রেকিতে গেলেন। আবার তাদের উপর যে হামলাটা হলো, একজনের মৃত্যু হলো। তো আবার যার মৃত্যু হয়েছে তিনি অত্যন্ত চৌকস অফিসার, র্যাবের কর্মকর্তা। আর র্যাব তো অবশ্যই একটা এলিট ফোর্স। তো প্রশ্ন তো আসে যে একটা এলিট ফোর্স যেখানে হামলার শিকার, এমনকি মৃত্যুরও শিকার, সেখানে প্রার্থীদের কি অবস্থা হতে পারে নির্বাচন পর্যন্ত। আবার আমরা প্রার্থী পর্যন্ত যদি থেমে যাই, ওখানে একটা বৈষম্য হয়। ভোটারদের কি অবস্থা, যারা ভোট নেবেন, অর্থাৎ নির্বাচন সংশ্লিষ্ট যে কর্মকর্তারা আছেন, তাদের নিরাপত্তাটাই বা কোন পর্যায়ে আছে, এই প্রশ্নগুলো দিকে কিন্তু আমরা যাচ্ছি না। এই আশঙ্কাটির কথা বলেছেন, যৌক্তিকভাবে তিনি ওই বিষয়টা উল্লেখ করেছেন। কিন্তু আমাদের এখানে দুঃখজনক ঘটনা হচ্ছে, যখন যিনি আক্রান্ত হন তার স্বজন বা তার দল শুধু ফোকাস করে বিষয়টা, অন্যরা ওই সময় চুপ থাকে, অথবা একটা দায় মোচনের চেষ্টা করে, অথবা এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা করে। কিন্তু এই ঘটনাগুলো ঘটছে কেন? ওই দিকে কিন্তু আমরা খুব একটা যাচ্ছি না। আপনি দুটো দলের মধ্যে গত কয়েকদিন যেভাবে শব্দবোমা হচ্ছে, তো এই শব্দবোমাগুলো প্র্যাকটিক্যাল বোমায় পরিণত হওয়ার একটা আশঙ্কা কিন্তু ঘটছে, এবং দুই পক্ষই তাদের শক্তি সামর্থ্যের একটা জানান দিচ্ছেন। তো এরপরও অন্তত হাতাহাতি, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী বলছে হাতাহাতি পর্যন্ত, অন্তত মিরপুরেরটা, কিন্তু সামনের দিনগুলো কোন পর্যায়ে যেতে পারে আমাদের একটা উদ্বেগ আছে। এর মধ্যে আবার দেখা গেল যে স্বরাষ্ট্র উপদেষ্টা এমন এক তথ্য দিলেন, তথ্য দিতে গিয়ে আমাদেরকে আরও প্রশ্নবিদ্ধ করে ফেললেন। তিনি বলেন যে তিনি মোটামুটি নিশ্চিত যে লুণ্ঠিত যে অস্ত্রগুলো, বেহাত হওয়া যে অস্ত্রগুলো, সেগুলো নির্বাচনের দিন ব্যবহার হবে না। বড় মারাত্মক তথ্য, কিন্তু শুধু বক্তব্য নয় এটা। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কি করে জানলেন যে অস্ত্রগুলো ব্যবহার হবে না সেদিন? তার মানে অস্ত্রগুলো কোথায় আছে বা কাদের হাতে আছে সেটাও তিনি জানেন। সমান্তরালে তো প্রশ্ন আসছে যে চট্টগ্রামে ওখানে গোলাগুলিতে যেই অস্ত্রগুলো ব্যবহার হয়েছিল, এগুলো কি অস্ত্র, কার অস্ত্র, লুণ্ঠিত অস্ত্রেরই কিছু কিছু কিনা, অথবা হাদির উপর যেই গুলি হয়েছিল, যে অস্ত্র ব্যবহার হয়েছিল, এগুলো কোন অস্ত্র? অবৈধ তো অবশ্যই, কিন্তু কোন অস্ত্র, লুণ্ঠিত কোনো অস্ত্র কিনা। বরাবর আমরা যেটা দেখে আসি, নির্বাচন যত ঘনায় তত অবৈধ অস্ত্র উদ্ধারের একটা মহড়া চলে, অভিযান চলে।
এবার একদিকে প্রচুর অবৈধ অস্ত্র বাইরে, তার উপর আবার বৈধ অস্ত্রেরও কিন্তু অবৈধ ব্যবহার আমরা দেখি। খুব সাংঘর্ষিক অবস্থা। এর মধ্যে আবার জামাতে ইসলাম থেকে একেবারে রাজনৈতিকভাবে যেটা তারেক রহমান সাহেবের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হলো। আপনি দেখেন নিরাপত্তাটা কত প্রাসঙ্গিক, কিন্তু আলোচনায় আবার নিরাপত্তাটা আনছেন না, বরং নিরাপত্তাটা আনছেন এভাবে যে তারেক রহমান সাহেব যদি এই ধরনের নিরাপত্তা পেতে পারেন তাহলে জামাতের আমিরও পেতে পারেন। অর্থাৎ এই নিরাপত্তাকে তারা যত না নিরাপত্তার জন্য উচ্চারণ করছেন, তার চেয়ে হচ্ছে ওই যে হেডম দেখানো, স্মার্টনেস শো করা। তো এগুলো তো জনগণের সাথে এক ধরনের তামাশা। কারণ বাংলাদেশে একটা সুবিধা আছে, যতই জনগণ একটা পর্যায়ে বলুক যে না ভাই আমরা কোনো রাজনীতিতে নাই, আমরা আছি পেটনীতি নিয়ে, এটা দিন শেষের কথা। দিনভর কিন্তু সে রাস্তায় থাকে, কোনো না কোনো একটা দলের পক্ষে সে অবস্থান নেয়, বিনা পয়সায় নেয়। সবাইকে যে টাকা দিয়ে আনতে হয় তা কিন্তু নয়। তো যখন এবার নতুন বন্দোবস্ত শব্দটা আমরা শুনছিলাম বারবার, কয়েকটা জায়গায় আমরা একটু আশাবাদী হচ্ছিলাম যে অন্তত পুরো না হোক, আংশিকও যদি হতো যে নির্বাচনে হাড্ডির কোনো ফাংশন আসবে না, হয়তোবা চালাকি আসবে, চাতুরি আসবে। আরও বিশেষ কারণে এই কারণে যে এখন যারা মাঠে আছেন, যে দুটা বড় দল বা এনসিপি সহ ধরলে তিনটা, এই তিনটা দল তো অত্যন্ত ঘনিষ্ঠ, চেনা জানা। তারা 24-এর গণ অভ্যুত্থানের বা বিপ্লবের অন্যতম অংশীজন। কিন্তু তারা যে ভূমিকায় এখন অবতীর্ণ হয়েছেন, যেসব শব্দ ছুটছেন, এগুলো কিন্তু আমাদেরকে ভয় জাগাচ্ছে। আর জামাতের ভয়টা একটু স্বাভাবিক আসলে, ভয় অথবা উদ্বেগ। পরপর কয়েকটি জমায়েতে ঢাকা শহর কিন্তু সহ্য করতে হয়েছে, গণজমায়েত যেগুলো বলে। হাদির জানাজাকে ঘিরে একটা জমায়েত, এর পরবর্তীতে তারেক রহমান সাহেবের দেশে আসা উপলক্ষে আরেকটা বিশাল জমায়েত, এরপরে আরেকটা শোকের জমায়েত, বেগম খালেদা জিয়ার জানাজা। এগুলোর সর্বশ্রেষ্ঠটার যে যোগফল, সেটাতে দেখা গেল জাতীয় ঐক্যের একটা বাতাবরণ তৈরি হয়েছে। আপনি বিএনপি পছন্দ করেন আর না করেন, বেগম জিয়ার প্রতি সম্মান, শ্রদ্ধা, তারেক রহমান সাহেবের প্রতি সমবেদনা, এমনকি দোয়া করা। এখানে উল্লেখ করতে চাই, যেহেতু জামাতের কথাটা এসেছে, আপনি খোঁজ নিলে জানতে পারবেন, আমি কয়েকটা ভাষা দেখেছি। জামাতে ইসলামের নেতারা যখন ওই শোক বইতে স্বাক্ষর করেছেন, তাদের চমৎকার চমৎকার বাক্য। শুধু আল্লাহ তারেক রহমান সাহেবকে শোক সইবার শক্তি দেখ, এতটুকু পর্যন্তই নয়, অত্যন্ত আবেগ ঘন বক্তব্য তাদের এক একজনের। কিন্তু আমরা খেয়াল করলাম কি, তারা ওখান থেকে বেরিয়ে এসেই যাকে সমবেদনা জানিয়েছেন তাকে একটা খোঁচা দিচ্ছেন। যেই দলের নেত্রী, অর্থাৎ যিনি আর বিএনপির নেত্রী না, জাতীয় পর্যায়েরও ভিন্ন কিছু, তাকে সম্মান জানাচ্ছেন, ঠিক পরক্ষণে দলীয় কার্যালয়ে এসেই কিছু একটা শর্তযুক্ত কথা বলছেন। হয় নিরাপত্তার কথা আনছেন, অথবা তারেক রহমান সাহেবের নিয়ে এই ধরনের আয়োজন কেন, এত মানুষ কেন, খোলামেলা এইভাবে না বললেও তারা শর্তযুক্ত করে কিন্তু এগুলোর দিকে একটা ইঙ্গিত দিচ্ছেন। তাতে তাদের মধ্যে একটা জেলাসি পরিষ্কার। আরেকটা হচ্ছে, তারা হয়তোবা পরিষ্কার করে বলতে পারছেন না যে তারা একটা ফাঁকা মাঠ আশা করেছিলেন, অন্তত নমুনা তাই বলছে। তারেক রহমান সাহেব দেশে ফেরাতে মাঠটা ওইভাবে ফাঁকা থাকছে না। তো আরেক প্রেক্ষিত, তো এই প্রেক্ষিতের মধ্যেও তো ঐকমত্যের ভিত্তিতে এই শব্দটা এখনও গত কয়েকদিন আর ব্যবহার হয় না, অন্তত বোঝাপড়া হতে পারত। ঐকমত্য নাই হোক, বোঝাপড়া হতে পারত, পরিস্থিতির অনিবার্যতা হতে পারত। তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু তারা প্রকারান্তরে শত্রুতার দিকে কিন্তু চলে যাচ্ছেন। এবং হুমকি ধমকি যেগুলো দিচ্ছেন একদম কম কথা নয়, কিন্তু কোথাও কোথাও বলা হচ্ছে যে প্রশাসন ঝুঁকেছে, প্রশাসন পক্ষ নিচ্ছে, কোথাও কোথাও দু দলকে কিন্তু বিভিন্ন এলাকায় ছোট্টখাট্টো আক্রমণ করছে, কোথাও কোথাও প্রার্থীকে জিম্মি করে রাখার ঘটনাও আছে। হয়তো সব তথ্য গণমাধ্যমে আসছে না, এগুলো কিন্তু উদ্বেগ জাগাচ্ছে। অর্থাৎ হাড্ডাহাড্ডি বলতে গেলে ভোটের হাড্ডাহাড্ডি না, শক্তির হাড্ডাহাড্ডি, জরিপের হাড্ডাহাড্ডি না, জরিপের হাড্ডাহাড্ডি না, শক্তির হাড্ডাহাড্ডিতে চলে যাচ্ছে। সেটা আমাদের কারো জন্যই কিন্তু আমাদেরকে স্বস্তি দিচ্ছে না, এটা উদ্বেগ কাজ করছে। হাড্ডির কথা বলছিলেন, জি, শক্ত অবস্থানের কথা।